আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আম, আমি আজ যে বিষয়ে বলবো সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল তারেক রহমান সম্পর্কে। তারেক রহমানের সুদীর্ঘ একটা সময় তিনি বিদেশে কাটিয়েছেন এবং বিগত 1/11 2006-এর যে 1/11 হলো, 1/11-এর পরে তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। 18 মাস কারাগারে ছিলেন এবং তারপরে তিনি আম, বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে 18 মাস পরে তিনি চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে ছিলেন। বিদেশে থাকার পরে তিনি দীর্ঘ 15টা বছর বিদেশে কাটিয়েছেন, বাংলাদেশে আসেননি। এইটা নিয়ে বাংলাদেশের অনেক দল, অনেক মানুষ, তার প্রতিপক্ষ যারা আছে, বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, বিভিন্ন ধরনের কথাবার্তা এগুলো বলা বলি করেছেন এবং তার এই সুদীর্ঘ জীবনটা কেটেছে বিদেশে। এটা অবশ্য তিনি কোনোভাবেই ইচ্ছা করে থাকেননি। তিনি যখন 1/11-এর সময় বিদেশে ছিলেন, তার মা বেগম খালেদা জিয়া তাকে বিদেশে পাঠানোর জন্য তৎকালীন সরকার অনেক মেটিকুলাস ডিজাইন করেছেন, কিন্তু তিনি একটা কথাই বলেছিলেন, আমি আমার 2 সন্তানকে রেখে আমি কোনোভাবে বিদেশে যাব না। সম্ভবত কোকে প্রথমে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছিল, তারপরে জনাব তারেক রহমানকে লন্ডনে পাঠানো হয়েছিল। তারপরে তিনি লন্ডনে বিগত 17 বছর কাটিয়েছেন এবং সেই 1/11-এর আগের তারেক জিয়া এখনকার তারেক জিয়ার ভিতরে অনেক তফাৎ এবং আকাশ পাতাল ব্যবধান। অনেকে বলা বলি করছেন যে মা কারাগারে, ছেলে বিদেশে, দল কিভাবে চলবে, এবং দলের অনেক ব্যর্থতা আছে এবং বিগত দিনের সফলতাও আছে। কিন্তু ব্যর্থতা, একটা দলের কাণ্ডারি যখন না থাকে, দলের প্রধান যখন না থাকে, তখন দলের কিন্তু অনেক সমস্যা হতে পারে। কিন্তু এই দলটা একটা বড় বটগাছের মতন। এটা সাবেক প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল। এই দলের ভিত্তি অনেক ভিতরে। একটা বট গাছকে সহজে আপনি উপড়ে ফেলতে পারবেন না। হয়তো সাময়িকভাবে এই দলের কিছু নেতাকর্মী বিপদগামী হতে পারে, কিন্তু তারেক জিয়া সম্প্রতি লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন এবং আসার পরে স্মরণকালের একটা বিশাল জনসভার মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের মাঝে বক্তব্য দিতে পেরেছেন। এটা অনেক বিষয়, কারণ তার যে জনসভা এবং এই জনসভা স্মরণকালের স্মরণাতীত। আমরা পাকিস্তানি আমলে শুনেছি যে ফাতেমা জিন্নাহ যখন বাংলাদেশে আসেন, ফাতেমা জিন্নাহ বাংলাদেশে আসার পরে তার জনসভায় বিপুল পরিমাণে সমাগম হয়েছিল। 1981 সালে যখন সাবেক আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসেন, তখনও অনেক জনসমাগম হয়েছিল এবং কথিত আছে 7ই মার্চের যে ভাষণটা ছিল, সেটা ছিল সর্বকালের সেরা একটা জনসভা। সম্প্রতি তারেক জিয়া সাহেব যে জনসভায় ভাষণ দিচ্ছেন, সেটা কোনো অংশে কম নয়। তার ভিতরে সেই আগের মতন আচরণ নেই। এখন অনেক সংযত হয়ে কথা বলেন এবং আগের মতন সেই উগ্রতা নেই, এবং তিনি ভদ্র এবং পরিমার্জিতভাবে এখন কথা বলছেন। এবং মাঝে মধ্যে এটাই বোঝা যায় যে তার পিছনে হয়তো কোনো একটা কিছু কাজ করছে, কারণ তিনি যেভাবে কথা বলছেন, খুব মেপে মেপে কথা বলছেন। মাপার একটা কারণও আছে, কারণ তিনি এমন একটা সময় বাংলাদেশে এসেছেন যে বাংলাদেশের কোনো কাণ্ডারি নাই, বাংলাদেশে কোনো কাণ্ডারি নাই। এখন তার উপরে এই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এবং আগামী দিনের যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস,
সেই ইতিহাসটাও তার উপরে নির্ভর করছে। আগামীতে যদি জনাব তারেক জিয়া যদি ক্ষমতায় আসতে না পারেন, তাহলে দেখা যাচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এক শ্রেণীর মানুষ এটা মুছে দেওয়ার চেষ্টা করবে, এবং দেশ যদি উগ্রপন্থীদের কবলে পড়ে যায়, তখন দেশ মানে একটা গৃহযুদ্ধের দ্বার প্রান্তে হবে। তা কোনোভাবেই সেটা কাম্য নয়, কারণ জনাব তারেক রহমান যথেষ্ট ভেবে চিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন, এবং তার এই সিদ্ধান্তগুলো অনেকে ভালো চোখে দেখছে, অনেকে খারাপ চোখে দেখছে, অনেকে বলছে যে তার পিছনে হয়তো কোনো অদৃশ্য শক্তির রশি টানাটানি আছে, যার কারণে তিনি মন খুলে কথা বলতে পারছেন না। এটা অনেকে অনেক কিছু বলবে, কারণ তিনি মন খুলে কথা বলতে পারছেন না এইটার কারণে যে তার মা সম্প্রতি মারা গেছেন, এবং বাংলাদেশের যে বৃহৎ একটা দল আওয়ামী লীগ, তার নেত্রী এই দেশে নাই। এখন তার চারিপাশে উগ্রপন্থীদের আনাগোনা, এবং তিনি যদি কোনোভাবে একটু পা পিছলে পড়ে যান, তিনি যদি কোনোভাবে রং করেন বা রং কথা বলেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ তো শেষ হবে, এবং সেই সাথে বিএনপি নামক দলটাও আগামী দিনের জন্য অনেক বিপদে পড়তে পারে, এবং বাংলাদেশের ভাগ্য এখন জনাব তারেক রহমানের উপরই নির্ভর করছে। কারণ আর যাদের দেখার প্রয়োজন ছিল এবং দেখার দরকার ছিল এবং যারা পারত, তারা কিন্তু কেউ এই দেশে নাই। তিনি আছেন এবং তার চারিপাশে একদল হায়েনা ওত পেতে বসে আছে। কখন তারেক জিয়া ভুল করেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।